সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে, তাহলে আপনারা হয়তো বলবেন ইলন মাস্ক, বিল গেটস বা জেফ বেজোস এর কথা। কিন্তু এমন একজন ধনী ব্যক্তি ছিলেন যার কাছে এরা কিছুই না। আজকে আমরা তার সম্পর্কে জানব। তিনি একজন মুসলিম শাসক ছিলেন। তার নাম ছিল মানসা মুসা। বর্তমান সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বা বিল গেটস, তাদের সমস্ত সম্পত্তি যদি একসাথেও করা হয় তবু মানসা মুসার সম্পত্তির ধারে কাছেও তারা আসতে পারবে না। তাহলে কে এই মানসা মুসা? উনি একজন মুসলিম শাসক ছিলেন। 24 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে পর্যন্ত ধস নেমেছিল। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তা ধারণা করাও কঠিন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রুডলফ বুচ ওয়ার বলেন, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব তার চেয়েও ধনী ছিলেন মানসা মুসা। 2012 সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট তার মোট সম্পদের মূল্য $40,000 কোটি বলে একটি ধারণা দেয়। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেওয়া অসম্ভব। 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। চতুর্দশ শতকের সিরীয় ইতিহাসবিদ শিহাব আল উমারির বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার উপারে কে আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বকর। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি এবং এরপর আর কখনো ফিরে আসেননি। উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল প্রায় 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসাবে মানসা মুসার শাসন আমলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল মানসা মুসার। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মবান মুসলিম মানসা মুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সে অবস্থার পরিবর্তন হতে শুরু করল। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ, কর্মকর্তারা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উট চালক এবং 12,000 দাস দাসী। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের একজন দাসের গায়েও স্বর্ণখচিত পারস্যের সিল্কের জামা পরিহিত ছিল। শহরের সাথে চলছিল শত শত উটের বহর, যার প্রতিটির পিঠে ছিল শত শত কেজি খাঁটি স্বর্ণ। দেখার মতো দৃশ্য ছিল সেটি। সেই দেখার মতো মানুষ পাওয়া গেল যখন পুরো দলটি কায়রোতে পৌঁছল। কায়রোতে মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ কেটেছিল যে তার ভ্রমণের 12 বছর পর যখন আল উমারি শহরটিতে যান, তখনও মানুষের মুখে ছিল মানসা মুসার স্তুতি বাক্য। কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণদান করেছেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়, অর্থনীতি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান smartasset.com এর এক হিসাবে মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয়, তাতে পুরো মধ্যপ্রাচ্যে তৎকালীন সময়ে $150 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। ফেরার পথে আবারও মিশর পার হন মানসা মুসা। অনেকের মতে সে সময় দেশটির অর্থনীতিকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। চড়া সুদে তিনি বেশ কিছু স্বর্ণ ধার করে সেগুলো তিনি বাজার থেকে তুলে নেন।
আবার অনেকে বলেন তিনি এত বেশি খরচ করেন যে তার স্বর্ণ শেষ হয়ে যায়। লন্ডনের স্কুল অফ আফ্রিকান এবং ওরিয়েন্টাল স্টাডিজের লুসি ডুরান বলেন, মালির চারণ কবি যারা কিনা গানের সুরে ইতিহাস বর্ণনা করতেন তারা মানসা মুসার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি মালির এত বেশি স্বর্ণ দান খৈরাত করেন যে তার চারণ কবিরা তাদের গানে মানসা মুসার প্রশংসা করেন না, কারণ তারা মনে করেন তিনি দেশটির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করেছেন। মুসা তার তীর্থযাত্রায় যে প্রচুর পরিমাণ স্বর্ণ খরচ অথবা নষ্ট করেছেন তাতে কোনো সন্দেহ নেই, তবে তার এই অতি দানশীলতাই তাকে বিশ্বের নজরে এনে দেয়। মুসা আক্ষরিক অর্থেই মালি এবং নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেন। 1375 সালের একটি কাতালান মানচিত্রে টিম্বাকুটুর উপর একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকার ছবি দেখা যায়। তিনি মানসা মুসা। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকুটু দেখতে আসা শুরু করেন। 19 শতকেও টিম্বাকুটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। ভাগ্যান্বেষে ইউরোপীয়রা খোঁজ করতেন এই টিম্বাকুটুর। আর এর পেছনের মূল কারণটিই ছিল 500 বছর আগে মুসার সেই শাসনামল। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর এবং একজন আন্দালুসিয়ান কবি ও স্থপতি আবু এস হক এস সাহেলি, যাকে কিনা বিখ্যাত জিঙ্গারেবার মসজিদের নকশাকার হিসাবে ধারণা করা হয়। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য 82 লক্ষ মার্কিন ডলার। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রে অনুপ্রেরণা দেন। স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থদান করেন। অল্প সময়ের মধ্যে টিম্বাকুটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় শাঙ্কুর বিশ্ববিদ্যালয় নামে। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষার প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়, যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষজনই জানতে পেরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ইতিহাস লেখে বিজয়ীরা। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপীয়দের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রভাবশালী সম্রাট মানসা মুসার কফিনের শেষ পেরেক। মধ্যযুগের ইতিহাসকে এখনও অনেকটা পশ্চিম ইতিহাস হিসেবে দেখানো হয়। মানসা মুসার কাহিনী কেন এতটা প্রচারিত নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ব্লক মিউজিয়ামের পরিচালক লিসা কোরিন গ্র্যাজিও। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।